আমি খুশি। বয়স 25, উচ্চতায় 5 ফুট 3 ইঞ্চি, ফিগার 35, 28, 38। দারুণ দেখতে আর দুধে আলতা গায়ের রং। আমার চাচাতো দেবর মনিরের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর অখণ্ড অবসর 3 মাস। শহরে বেশ ভালোই ছিল, কিন্তু গ্রামে ফিরে কেমন যেন অলস হতে লাগলো। তাছাড়া গ্রামের পরিবেশ অনেকটা পাল্টে গেছে, সেজন্য ও গ্রামে কচি কচি মেয়েদের দেখতো আর জ্বালাতন করত। তখন মে মাস, শীঘ্রই ফসল তোলার মৌসুম শুরু হয়ে গেল। বরাবরের মতো সেবারও প্রায় 19-20টা মেয়ে কাজ করতে এলো পাশের গ্রাম থেকে। 2টা মাস ওর জন্য হয়ে গেল উৎসবের দিন। প্রতি রাতে সবগুলো মেয়েকে জ্বালাতন করত, আর আমি গিয়ে পরিস্থিতি সামাল দিতাম। কিন্তু এভাবে আর কতদিন? এভাবেই পুরো মৌসুম শেষ হয়ে গেল, আর মেয়েগুলো সব চলে গেল। বর্ষা এসে গেল আর বৃষ্টিও শুরু হয়ে গেল। এই আর এক জ্বালা। বর্ষার দিনে গ্রামের কাঁচা মাটির রাস্তা কাদায় পিসপিসে হয়ে যায়, বাইরে বেরোতে ইচ্ছেই করে না। সেদিনও সকাল থেকেই আকাশটা মেঘে ঢাকা ছিল, কিন্তু বৃষ্টি হব হব করেও হচ্ছিল না। বেলা বাড়ার সাথে সাথে আকাশটাও কালো হতে শুরু করলো, কিন্তু বৃষ্টি হলো না। বাড়ির লোকজন সবাই আকাশের এমন অবস্থা দেখে বৃষ্টির কথা ভুলে কাজকর্ম করতে লাগলো। এভাবেই দুপুর গড়িয়ে গেল। বন্ধুরা, কেমন লাগছে আজকের গল্প? কমেন্ট করে জানাবা, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। গল্পের পরের অংশটুকু মনিরের মুখ থেকে শুনলেই বেশি মজা পাবা, তাই ওর মুখ থেকেই শোনো। যেহেতু এখানে মনির নাই, তাই আমি নিজেই মনির হয়ে তোমাদের গল্পটি শোনাচ্ছি। আমি মনির। দুপুরের খাবার খেয়ে বেশ ঠান্ডা লাগছে দেখে একটা চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে উপন্যাস পড়তে লাগলাম। ঠিক তখনই টিনের চালে বৃষ্টির ফোঁটার শব্দ পেলাম। কিছুক্ষণের মধ্যেই চালের উপর হাতুড়ি পেটানোর মতো শব্দ হতে লাগলো। কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘরের দরজাটা চাপানো ছিল। গ্রামের বাড়ি, চুরি টুরির ভয় নেই, তাই নিশ্চিন্তে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। গভীর ঘুমে স্বপ্ন দেখলাম কেউ যেন টুথব্রাশের মাথা দিয়ে আমার অনুর মাথায় খোঁচাচ্ছে। অনুভূতিটা এতই বাস্তব মনে হলো যে আমার ঘুম ভেঙে গেল, আর আমি আবিষ্কার করলাম যে চাদরের নিচে আমি একা নই, আরেকটা শরীর আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি তার বুকের মধ্যে আলিঙ্গনে আবদ্ধ। তার গভীর গরম নিঃশ্বাস আমার চোখে মুখে লাগছে। আমি আরো বুঝতে পারলাম যে মুখোমুখি শোয়া আরেকটি শরীর তার একটি পা আমার কোমরের উপর তুলে দিয়েছে। চাদরে আমাদের দুজনেরই পুরো শরীর ঢাকা। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আমি আরেকটু ধাতস্থ হয়ে আরো কিছু বিষয় খেয়াল করলাম। ঠান্ডা আবহাওয়ায় গভীর ঘুমের সময়ে আমার ওইটা প্রচণ্ডভাবে শক্ত হয়ে আছে। লুঙ্গি উঠে গেছে কোমরের উপরে, আর আমার ওইটার মাথাটা যেখানে ঠেকে আছে সেখানটা বেশ নরম, তবে কাটার মতো কি যেন ওইটার মাথায় খোঁচাচ্ছে। আমি একটু নড়তে গিয়ে বুঝলাম বেশ নরম কিছু জিনিস আমার খোলা বুকের সাথে লেপ্টে আছে, এবং শরীরটা কোনো মেয়ে মানুষের। আমার হার্টবিট বেড়ে গেল। বুকের মধ্যে ধরাস ধরা শব্দ হতে লাগলো। তখনও টিনের চালে মুষলধারে বৃষ্টির শব্দ দমাদম হাতুড়ি পিটিয়ে যাচ্ছে, কিন্তু মনে হলো আমার হৃৎপিণ্ডের শব্দ সেই শব্দের চেয়েও জোরে হচ্ছে। আমি আর কৌতূহল দমাতে পারলাম না। আস্তে করে মুখের উপর থেকে চাদরটা নামিয়ে দিলাম, এবং যা দেখলাম তাতে আমার একটা হার্টবিট মিস হয়ে গেল। মেয়ে মানুষ তো বটেই, এবং সে আর কেউ নয়, আমারই খুশি ভাবি। আমার চাচাতো ভাই আফসারের বউ খুশি ভাবির কথা বলি। আমার চাচাতো ভাই আফসারের সাথে বিয়ের পর সবাই বলা বলি করতো, খুশি ভাবি যদি শহরের মেয়ে হতো তাহলে নির্ঘাত সিনেমার নায়িকা হতো। আসলেই তাই। খুশি ভাবি ছিলেন অসাধারণ সুন্দরী। গ্রামের যুবক ছেলেদের ঈর্ষা। সবাই মনে মনে আফসার ভাইকে হিংসে করত এমন একটা সুন্দর বউ পেয়েছে বলে। ভাবির ত্বক ছিল দারুণ, স্পটলেস, দাঁতগুলো ঝকঝকে সাদা, যেমনটা টুথপেস্টের বিজ্ঞাপনে দেখা যায়। কিন্তু এত সুন্দরী হওয়া সত্ত্বেও আফসার ভাই বা ভাবি বা তাদের পরিবারের কারোর মনে কোনো সুখ ছিল না। কারণ আফসার ভাইয়ের সাথে ভাবির বিয়ে হয়েছে 5 বছর আগে, কিন্তু এখনো তাদের কোনো বাচ্চা হয়নি। আমি জানতাম যে বিয়ের 2 বছর পর থেকেই তারা বাচ্চা নেবার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ভাবির পেটে বাচ্চা আসছিল না। এ নিয়ে পরিবারে দারুণ অশান্তি। সেদিন ভাবি কি করে আমার বিছানায় এসেছিলেন আর আমাকে জড়িয়ে ধরে শুয়েছিলেন
সে কাহিনী আমি পরে ভাবির কাছ থেকে জেনেছিলাম। ভাবি সেদিন আমাদের উঠান দিয়ে মুদির দোকানে যাচ্ছিলেন, কিন্তু ঠিক যখন আমার ঘরের কাছে আসলেন তখনই বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হয়ে যায়। ভাবি দ্রুত আমার ঘরের বারান্দায় উঠে পড়েন, কিন্তু প্রবল বাতাসের ঝাপটায় সেখানেও বৃষ্টির পানি চলে আসছিল আর ভাবিকে ভিজিয়ে দিল। একে তো প্রবল বাতাস আর ঠান্ডা, তার উপরে বৃষ্টিতে শাড়ি ভিজে যাওয়াতে ভাবির প্রচণ্ড শীত লাগে। কোনো কিছু চিন্তা না করেই ভাবি শুধুমাত্র নিজেকে শীত আর ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য আমার দরজায় ধাক্কা দেয়। আর যেহেতু আমি দরজা ভিতর থেকে বন্ধ না করে কেবল চাপিয়ে রেখেছিলাম, দরজাটা খুলে গেলে ভাবি ঘরের ভিতরে ঢোকে। প্রথমে অন্ধকারে কিছুই দেখতে না পেলেও একটু পর চোখে অন্ধকার সয়ে এলে ভাবি দেখেন যে বিছানায় আমি ঘুমাচ্ছি। ভাবির শাড়ি পুরোটাই ভিজে যাওয়াতে ভাবির খুব ঠান্ডা লাগছিল, সেজন্যে শাড়িটা খুলে মেলে দিয়ে খাটের প্রান্তে আমার পাশে বসে থাকে। বৃষ্টি কমার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছিল না, এক নাগাড়ে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির শব্দে ভাবির ঝিমুনি লেগে যায়, তাছাড়া শাড়ি খুলে ফেলাতে ঠান্ডাও লাগছিল। গায়ে দেবার মতো কিছু একটা খুঁজলেও অন্ধকারে কিছুই পায় না। আবার এসে খাটের প্রান্তে বসে, ঠান্ডা আর ঝিমুনিতে ভাবিকে কাহিল করে ফেলে এবং তখন অন্য কোনো উপায় না দেখে ভাবি সরাসরি আমার চাদরের নিচে শুয়ে পড়ে আর সাথে সাথেই গভীর ঘুমে তলিয়ে যায়। ঠান্ডার কারণে ঘুমের মধ্যেই নিজের অজান্তে আমাকে জড়িয়ে ধরে বা পা আমার কোমরের উপর তুলে দেয়। আসলে পুরো ব্যাপারটাই হয়ে গেছে নিজেদের অজান্তে। যাই হোক, আবার মূল ঘটনায় ফিরে আসি। খুশি ভাবিকে বুকের মধ্যে পেয়ে আমি প্রথমে হতভম্ব হলেও আস্তে আস্তে যখন একটু ধাতস্থ হলাম, আমার ভিতরের নারী খেকো রাক্ষসটা জেগে উঠতে শুরু করলো। অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম, আজ যে করেই হোক খুশি ভাবির যৌবন চেখে দেখতে হবে। ভাবি আর যাই হোক আমাকে বকা দিতে পারবে না, কারণ ঘুমের মধ্যে কত কিছুই তো হতে পারে। তাছাড়া ভাবিকে তো আর আমি ডেকে এনে পাশে শোয়াইনি, ভাবি নিজেই শুয়েছে, আমাকে জড়িয়ে ধরেছে, কাজেই এ ব্যাপারে আমাকে দোষারোপ করতে পারবে না। তাই দেরি না করে টপাটপ ভাবিকে লাগালাম। সেই রাতে ভাবিকে আমি যে সুখ দিয়েছি সেটা একমাত্র ভাবিই বলতে পারবে। এরপর আমি লুঙ্গিটা পরে খাট থেকে নামতে যাব, এমন সময় পিছন থেকে লুঙ্গিতে টান খেয়ে ঘুরে গেলাম। ভাবি খাটে বসা, ভাবির মুখটা থমথমে, মনে হলো আজকের আকাশের মতোই গম্ভীর। আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়তে লাগলো। শেষ পর্যন্ত ধরা পড়েই গেলাম। আমি আত্মপক্ষ সমর্থনের জন্যে একটু লাজুক হাসি দিয়ে কিছু একটা বলতে গেলাম। ভাবি উঠে দাঁড়ালো আর মুহূর্তের মধ্যেই আমার বা গালে ভাবির হাতের প্রচণ্ড একটা থাপ্পড় এসে পড়লো। ভাবি আর না দাঁড়িয়ে শাড়িটা টেনে নিয়ে দ্রুত পড়ে ফেললো আর দরজা খুলে বাইরে চলে গেল। তখনও বৃষ্টি হচ্ছিল। বন্ধুরা, আজকে এইটুকুই।